বিএনপির আন্দোলন কোন পর্যন্ত চলবে জানালেন ফখরুল। এদিকে দেশের জনগণ নির্ধারণ করবে দেশ কে চালাবে বলছেন মান্না। জানাবো বিলুপ্তির পথে জাতীয় পার্টি এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচনের সংঘাত সহিংসতা, তৃণমূলে ঐক্য ফেরানোই আওয়ামী লীগের চ্যালেঞ্জ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির আন্দোলন কোন পর্যন্ত চলবে জানালেন ফখরুল। গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়, জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। মনে রাখা প্রয়োজন, জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায়, তেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কে আসলো না আসলো এটা নিয়ে বিএনপির ইন্টারেস্ট নেই। বাংলাদেশের জনগণই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার ওপরেই আমরা দাঁড়িয়ে থাকি। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ফখরুল বলেন, দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোনো স্তরেই কোনো জবাবদিহিতা নেই, সেহেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্রের তৈরি করা হয়েছে, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দেশের জনগণ নির্ধারণ করবে দেশ কে চালাবে বলছেন মান্না। বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রধানমন্ত্রী নাকি তার বিকল্প খুঁজে পাচ্ছেন না। আমি বলি যে আপনি অবৈধভাবে দখল করার ক্ষমতা ছেড়ে দেন, দেশের জনগণ নির্ধারণ করবে এই দেশ কে চালাবে। এই সরকার ব্যাংক ধ্বংস করেছে, বিদেশি ঋণ $100 বিলিয়ন ছাড়িয়েছে, জ্বালানি খাতে বকেয়া 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না, সরকার শুধু ঋণের সুদ পরিশোধ করছে। এই সুদ দিতে এখন সরকার নতুন করে ঋণ করছে, সুদ পরিশোধ করতে জনগণের ঘাড়ে ঋণের নতুন বোঝা চাপাচ্ছে। ঋণের মূল টাকা থেকে যাচ্ছে, ব্যাংকে টাকা নেই। ডলারের দাম বেড়ে 117 টাকা হয়েছে। তিনি বলেন, মূল্যস্ফীতি সরকার হিসেবে প্রায় 10%, খাদ্যে মূল্যস্ফীতি 15% ছড়িয়েছে। দ্রব্যমূল্য নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তেরও নাগালের বাইরে চলে গেছে। নিম্ন আয়ের মানুষ 3 বেলা খাবার জোগাতে পারছে না। দফায় দফায় বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম, গ্যাসের দামও বাড়ছে। ওদিকে সরকার এখনো লুটপাট জারি রেখেছে। এই সরকারকে অপসারণ করতে না পারলে দেশ বাঁচানো যাবে না, দেশের জনগণকে বাঁচানো যাবে না। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, রিজার্ভ এখন $14 বিলিয়ন নেমেছে। $4 বিলিয়ন দিতে হবে জ্বালানি খাতে। আগামী 6 মাসে বিদেশি ঋণের সুদের কিস্তি দিতে হবে $200 কোটি। 6 মাস পর এই দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? বিলুপ্তির পথে জাতীয় পার্টি। কাগজে কলমে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল তারা, কিন্তু দলটির সাংগঠনিক অবস্থা এত নাজুক যে এই দলটি কবে বিলুপ্ত হবে তার দিনক্ষণ এখনো গণনা হচ্ছে। জাতীয় পার্টি এখন অস্তিত্বের সংকটে। আওয়ামী লীগের কৃপায় বেঁচে থাকা এই দলটি এখন আওয়ামী লীগের বিরোধিতা করে কোনো রকমের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ জাতীয় পার্টিকে মনে করছে না সরকারি দলের না বিরোধী দলের। সবকিছু মিলে একটি বিভ্রান্ত আদর্শিক অবস্থা জাতীয় পার্টিকে ক্রমশ ক্ষয়ঞ্চু করতে করতে এখন বিলীন প্রায়। স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন 1982 সালের 24শে মার্চ ক্ষমতা গ্রহণ করে। তারপর আস্তে আস্তে ক্ষমতায় থেকে ক্ষমতার সুযোগ সুবিধা ভোগ করে বিভিন্ন দলছুট উচ্ছিষ্টভোগীদেরকে নিয়ে এই জাতীয় পার্টি গঠন করেছিলেন। জাতীয় পার্টি সঠিক হওয়ার পর দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং ক্ষমতার হালুয়া রুটি খাওয়াই জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রধান উদ্দেশ্য ছিল। 90-এর দশকে স্বৈরাচার পতনের পর অনেকে ধারণা করেছিলেন যে জাতীয় পার্টি কালের গর্ভে বিলীন হয়ে যাবে, কিন্তু সেই সময় অস্তিত্বের পরীক্ষায় নাটকীয়ভাবে জয়ী হয় জাতীয় পার্টি। বিশেষ করে জাতীয় পার্টি সেই সময় বর্ষিয়ান রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরী অসাধারণ ভূমিকা রাখেন। তার কারণেই স্বৈরাচারের পতন পর 1991-এর নির্বাচনে জাতীয় পার্টি 3য় স্থান লাভ করে এবং সকলকে চমকে দেয়। এরপর জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি যখন যায় তখন তারা এই নীতি অনুসরণ করে অস্তিত্ব টিকিয়ে রাখে। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটা ফ্যাক্টর হয়ে ওঠে। জাতীয় পার্টিকে ছাড়া ক্ষমতা গঠন করা দল
কোনো দলের পক্ষে সরকার গঠন করা প্রায় অসম্ভব এরকম একটি রাজনৈতিক সমীকরণ তৈরি হয়, যে সমীকরণের সুবিধা নিয়ে জাতীয় পার্টি এখনো টিকে আছে। 2001 সালের নির্বাচনে দলটি সমর্থন দেয় বিএনপিকে। বিএনপি ক্ষমতায় আসে, আবার 2008 সালের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠন করে। সেই থেকে মহাজোটেই আছে জাতীয় পার্টি। কিন্তু জাতীয় পার্টির প্রধান নেতা এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি এখন শুধুমাত্র নেতৃত্বের সংকট নয়, অস্তিত্ব সংকটই হচ্ছে। এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির হাল ধরেছেন তার ছোট ভাই জিএম কাদের। জিএম কাদের একজন সৎ পরিচ্ছন্ন মানুষ, কিন্তু রাজনীতির অভিজ্ঞতায় তিনি একেবারে কাঁচা, পরিপক্ক এবং অদূরদর্শী বটে। রাজনীতিতে তার অবস্থান কি সেটি স্পষ্ট নয়। আওয়ামী লীগের সঙ্গে থেকে জাতীয় পার্টি ক্ষমতায় ভাগ বাটোয়ারা করেছে, কিন্তু 2018 সালে এসে জাতীয় পার্টি সম্পূর্ণ উল্টো অবস্থান নেয় এবং সরকারের বিরোধিতার একটা আবরণ পড়ে। কিন্তু সাধারণ মানুষের কাছে এই আবরণ গ্রহণযোগ্যতা হয়নি। জাতীয় পার্টি 2024 নির্বাচন বর্জন করার কথা ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে হতাশাজনক ফলাফল পায়। জাতীয় পার্টির এই দিক বদল এবং বারবার অবস্থান পরিবর্তন সাধারণ মানুষের কাছে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে, আর এই কারণে সাধারণ মানুষ জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর মধ্যে রওশন এরশাদের পৃথক অবস্থান জাতীয় পার্টির নেতাদেরকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। দলটিতে নতুন কর্মীর আগমন ঘটেছেন। পুরনো নেতারা নানা রকম সুযোগ সুবিধার আশায় দিনের বেলায় সরকারের সঙ্গে যোগসাজশ করেছেন, রাতের বেলায় তাদেরকে দেখা যাচ্ছে ব্যক্তিগত কর্মকাণ্ডে। জাতীয় পার্টিতে এখন পার্ট টাইম রাজনীতির প্রাধান্য, আর এই সমস্ত রাজনীতিবিদরা দলের চেয়ে নিজেদের স্বার্থ রক্ষার জন্য বেশি ব্যস্ত। এখন জিএম কাদের জাতীয় পার্টিকে কোনো রকম টেনে তোলার চেষ্টা করছেন বটে, কিন্তু এরশাদের যেরকম সারা দেশ জুড়ে একটা আলাদা ইমেজ ছিল, একটা জনপ্রিয়তা ছিল, জিএম কাদেরের তা নেই। তার একমাত্র পরিচয় তিনি হোসেনি মোহাম্মদ এরশাদের ছোট ভাই, আর এই কারণে জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের আগ্রহ এখন আর নেই। এই রাজনৈতিক দলটি তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা জাগিয়েছিল, তা এখন বিলীন হওয়ার পথে। উপজেলা নির্বাচনের সংঘাত, সহিংসতা, তৃণমূলে ঐক্য ফেরানোর আওয়ামী লীগের চ্যালেঞ্জ। উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রকট হচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় গিয়ে বিভক্ত হয়ে পড়েছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। নির্বাচন উন্মুক্ত রাখার দলের নেতাদেরকে হয়েছেন নিজেদের প্রধান প্রতিপক্ষ। এতে প্রকাশ্য রূপ নিচ্ছে অভ্যন্তরীণ কোন্দল। নেতাকর্মীরা জড়িয়ে পড়েছেন সংঘাত, সহিংসতার শিকার হচ্ছেন হামলা মামলার। কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংঘাতের মদত দিচ্ছেন অনেক সংসদ সদস্য। মাইমান তৈরি করতে গিয়ে নির্বাচনে হস্তক্ষেপ করছেন কেউ। ফলে নির্বাচন ঘিরে তৃণমূলে সমন্বয়হীনতা, নেতৃত্বের দ্বন্দ্ব, ক্ষমতার বলয় সৃষ্টি ও বিভেদের চিত্র এখন স্পষ্ট। এমন অবস্থায় আগামী দিনে দলীয় ঐক্য ফেরানোর বড় চ্যালেঞ্জ ক্ষমতাসীনদের। বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন অভ্যন্তরীণ সংঘাত, সহিংসতার বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। সৃষ্ট সংঘাত, সহিংসতার বিষয়গুলো সামাল দিতে সময় লাগবে, তবে সমস্যা চিহ্নিত করে তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক যুগান্তরকে বলেন, এমপি, মন্ত্রী এবং দলের প্রভাবশালীদের নির্বাচনে হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। তবু অনেকেই সিদ্ধান্ত না মেনে নির্বাচন প্রভাব বিস্তার করছেন। অনেকে স্থানীয় প্রার্থীরা সংসদ সদস্যের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন। অনেকে স্থানীয় হামলা ও সহিংসতা হচ্ছে, দল অবশ্যই তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে। একই বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল যুগান্তরকে বলেন, ভোটের পরিবেশ ও ভোটের উপস্থিতি ধরে রাখতে এমন সিদ্ধান্ত কার্যকর হয়েছে, নইলে যে ভোটার উপস্থিতি হয়েছে সেটাও হতো না। তবে দলের সাংগঠনিক কিছু জটিলতা দেখা দিয়েছে, সেগুলো অস্বীকার করার উপায় নেই। দলীয় মনোনয়ন না থাকা এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। নির্বাচনের কেন্দ্রে করে যে বিশৃঙ্খলা হচ্ছে, এগুলো সামাল দিতে সময় লাগবে। এগুলো নিয়ে জেলা এবং কেন্দ্রীয় নেতাদের কাজ করতে হবে। আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী যুগান্তরকে বলেন, উপজেলা পরিষদ একটা বড় নির্বাচনের প্রার্থীর সংখ্যা বেশি থাকে, ফলে কিছু স্থানে সংঘাতের ঘটনা ঘটে। তবে নির্বাচনকে কেন্দ্র করে যেসব স্থানে সংঘাত, সহিংসতার ঘটনা ঘটছে, সেগুলোর বিষয়ে দলের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে। সমস্যা চিহ্নিত করে সমাধান করা হবে। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয় 8 মে। নির্বাচনের আগে পরে সংঘাত, সহিংসতা জড়িয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনী এলাকার আধিপত্য বিস্তার এবং ভোট কেন্দ্র করে নানা ধরনের উস্কানির কারণে এবং সংঘর্ষের ঘটনায় ছড়াচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রায় প্রতিদিন কোথাও না কোথাও এসব ঘটনা ঘটছে। তাদের প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। প্রথম ধাপের জেলা নির্বাচন পরিবর্তনের সময় মাগুরার শ্রীপুরে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে 2 পরাজিত প্রার্থীর সমর্থকের সংঘর্ষে 20 জন আহত হন। নোয়াখালীর সুবর্ণচরে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরে 4টি ঘটনায় আহত হন 27 জন। নাটোর পরাজিত চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেছেন। অপর পরাজিত প্রার্থীর সমর্থকরা মুন্সিগঞ্জের লৌহজং এক প্রার্থী নির্বাচনী ক্যাম্পে হামলা করে তার এক সমর্থককে কুপিয়ে জখম করা হয়। মানিকগঞ্জের শিবালয়ে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও এক সমর্থককে লক্ষ্য করে গুলির অভিযোগ উঠেছে। এছাড়াও সারা দেশে প্রায় অধিকাংশ স্থানে এমন ছোট বড় ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যে বিরোধ জড়িয়ে পড়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। ফলে বাকি ধাপগুলোর পরিবেশ আরও খারাপের দিকে যেতে পারে। আশঙ্কা করছেন অনেকেই, এমত অবস্থায়
সংগঠনকে আগের মতো ঐক্যবদ্ধ শক্তিশালী করা কঠিন হবে আওয়ামী লীগের জন্য। যদিও দলটি নেতাদের ভারসাম্যতে প্রতিপক্ষ না থাকার কারণেই বিভাজন বাড়ছে। শক্ত প্রতিপক্ষ থাকলে দলের এমন অবস্থা থাকবে না। ভবিষ্যতে সবাই দলীয় সিদ্ধান্ত মেনে নেবে এবং দলকে ঐক্যবদ্ধ করবে বলেও আশা তাদের। নির্বাচন প্রভাবমুক্ত রাখতে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচন থেকে বিরত থাকার নির্দেশ দেয় আওয়ামী লীগ। তবে শেষ পর্যন্ত তাদের বিরত রাখা সম্ভব হয়নি। নির্দেশনা উপেক্ষা করে অনেকেই থাকেন। ভোটের মাঠের প্রথম ধাপে জয়ও পেয়েছেন অনেকে। তাদের পক্ষে সরাসরি কাজ করছেন এমপি মন্ত্রীরা। শুধু তাই নয়, নির্বাচন কেন্দ্র করে দলের তৃণমূল সংঘাত সহিংসতার পেছন থেকে মদত দিচ্ছেন তারা। মাইমান তৈরি করতে ভোট কারচুপি, কেন্দ্র দখল, ফলাফল নিজেদের পক্ষে ঘোষণা সহ নানা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে। তাদের কারণে তৃণমূলের সংঘাত বেড়েছে বলেও অভিযোগ রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।